নমস্কার। কিছু কথা কিছু গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে আমি কিছু বিশেষ ব্যক্তি বা বিশেষ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপনা করার চেষ্টা করব। যদি সেটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে অন্যকে শেয়ারও করবেন। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক এমন এক মেধাবী ছাত্রের কথা যিনি অঙ্ক পরীক্ষায় 100-র মধ্যে 110 পেয়েছিলেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই ছাত্রটি আর কেউ নয়, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক শ্রী সত্যেন্দ্রনাথ বসু। সত্যেন্দ্রনাথ বসুর জন্ম হয়েছিল 1894 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তার পিতার নাম সুরেন্দ্রনাথ বসু। তিনি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির হিসেব রক্ষক ছিলেন। মায়ের নাম আমোদিনী দেবী। সত্যেন্দ্রনাথ বসু ছিলেন তার 7 ভাই বোনের মধ্যে সবথেকে বড়। গোয়াবাগান লেনে থাকাকালীন সত্যেন্দ্রনাথ বসুর বাবা মা তার মেধার পরিচয় পেয়েছিলেন। তার স্মৃতিশক্তিও ছিল বেশ প্রখর। গণিতের প্রতি ছিল তার অগাধ আগ্রহ। ছোটবেলাতে নিউ ইন্ডিয়ান স্কুলে ভর্তি হলেও পরের দিকে তিনি হিন্দু স্কুলে চলে আসেন এবং সেখান থেকেই এন্ট্রান্স পরীক্ষায় 5ম স্থান অধিকার করেন। এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার আগেই স্কুলে একটি টেস্ট পরীক্ষার আয়োজন করে। সেখানেই বিখ্যাত শিক্ষক উপেন্দ্রনাথ বক্সী 100-র মধ্যে 110 দেন তাকে। কারণ জিজ্ঞেস করায় তিনি বলেন পরীক্ষার প্রশ্নে 11টার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হতো। সত্যেন্দ্রনাথ 11টা প্রশ্নের উত্তর দিয়েছেন এবং শুধু তাই নয়, জ্যামিতির এক একটা প্রশ্নের 2-3 রকম সমাধান করেছেন। তাই বাধ্য হয়ে তিনি এরকম মার্কস দিয়েছেন। 1909 সালে সত্যেন্দ্রনাথ বসু প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে তিনি শিক্ষক হিসাবে পান জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ বিখ্যাত বিজ্ঞানীদের এবং সহপাঠী হিসাবে পান মেঘনাদ সাহার মতো প্রখ্যাত বিজ্ঞানীকে। এখান থেকেই তার জীবনের এক নতুন পথ চলা শুরু হয়। সত্যেন্দ্রনাথ বসু বিএসসি মিশ্র গণিত অনার্স পরীক্ষায় 1ম স্থান অধিকার করেন। 1915 খ্রিস্টাব্দে এমএসসি পরীক্ষাতেও সত্যেন্দ্রনাথ বসু 1ম স্থান অধিকার করেন। সেখানে তিনি 800-র মধ্যে 736 নম্বর পান, যা আজ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেকর্ড হয়ে আছে। এরই মধ্যে তার বিয়ে হয় উষাবতী দেবীর সঙ্গে। তার বাবা ছিলেন বাংলার একজন খ্যাতনামা ডাক্তার। ভালো রেজাল্ট করার পরও আশ্চর্যের বিষয় এই যে তার চাকরি পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কারণ সবাই একটি কথাই বলছিল যে তার উপযুক্ত চাকরি তারা দিতে পারবেন না। এই রকম সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় এক উদ্যোগ নেন। তিনি সত্যেন্দ্রনাথ বোস তথা পুরাতন শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন এবং নিজের লাইব্রেরিতে গণিত, পদার্থবিজ্ঞান প্রভৃতি পড়াশোনার সুযোগ করে দেন। এর ফলে সত্যেন বোস, মেঘনাদ সাহা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে থাকেন, যেমন আপেক্ষিকতা, তড়িৎচুম্বকত্ব, তাপগতিবিদ্যা প্রভৃতি। আর এরপরে কলকাতা সায়েন্স কলেজে সত্যেন্দ্রনাথ বসু পদার্থবিদ্যার প্রফেসর হিসাবে নিযুক্ত হন। 1920 সালে তিনি মেঘনাদ সাহা ও প্রশান্ত মহালানবিশের সাহায্যে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন। 1921 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিডার হিসাবে তিনি জয়েন করেন। সেখানে পদার্থবিজ্ঞান ও ক্রিস্টালোগ্রাফির ওপর কাজ শুরু করেন। সেখানে তিনি ম্যাক্স প্ল্যাঙ্কের রেডিয়েশন ল পড়াতে গিয়ে নিজেই খুশি ছিলেন না। সত্যেন্দ্রনাথ বোস ম্যাক্স প্ল্যাঙ্কের অনেক সমস্যার সমাধান নিজের মতো করে করেন এবং তা থেকে এক নতুন পথের দিশা দেখান। তিনি এই লেখাগুলো প্রথমে ফিলোসফিক্যাল ম্যাগাজিনে পাঠাবে বলে ঠিক করেন। তখনকার দিনে সায়েন্সের অত্যন্ত জনপ্রিয় পত্রিকার মধ্যে অন্যতম ছিল এই ফিলোসফিক্যাল ম্যাগাজিন। কিন্তু তারা সত্যেন বোসের এই লেখাগুলো ছাপাননি। এতে সত্যেন বোস একটুও দমে না গিয়ে লেখাগুলো সরাসরি আইনস্টাইনকে পাঠাবেন বলে ঠিক করেন এবং সেই মতো 4 জুন 1924 সালে তিনি লেখাগুলো আইনস্টাইনকে পাঠান। এই 4 জুন তারিখটি কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য তারিখ। আপনারা যদি গুগলের ডুডল চেক করে থাকেন তাহলে দেখবেন এই 4 জুন তারিখে গুগলের এই ছবিটি ডুডলে রাখা ছিল। যাই হোক, আইনস্টাইন লেখাটি পড়ার পরই বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ ব্যাপার নয় এবং যিনি পাঠিয়েছেন তার প্রতিভা সম্পর্কে কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। আইনস্টাইন নিজে উদ্যোগে লেখাটি জার্মানিতে অনুবাদ করে তাদের এক বিখ্যাত পত্রিকায় সেটি প্রকাশ করেন এবং প্রকাশ করার পর মুহূর্ত থেকেই সারা বিশ্বে আলোড়ন পড়ে যায়
এবং সত্যেন্দ্রনাথ বোসের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এদিকে সত্যেন্দ্রনাথ বসু তার কাজ নিয়ে বাইরের দেশের বিজ্ঞানীদের সাথে মত বিনিময়ের জন্য উতলা হয়ে পড়ে। তাই তিনি তার চিন্তাভাবনা আরও বিকশিত করবার উদ্দেশ্যে 2 বছরের জন্য বিদেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। সেই মতো 1 অক্টোবর 1924 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে জাহাজে করে প্যারিসের দিকে রওনা দেন। তার প্রধান উদ্দেশ্য ছিল বাইরের দেশের ল্যাবরেটরি, যন্ত্রপাতি এগুলো পর্যবেক্ষণ করা, যাতে উনি দেশে এসে সেই ধরনের ল্যাব বানাতে পারেন এবং বহু মানুষের উপকার করতে পারেন। ফ্রান্সে 1 বছর থাকার সময় তিনি মেরি কুরির সাথে দেখা করেন এবং তার সাথে কাজও করেন। এরপর তিনি জার্মানির বার্লিনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন এবং বহু বিষয় নিয়ে আলোচনা করেন। সত্যেন্দ্রনাথ বোসের গণিতের সমাধান করার কৌশল দেখে স্বয়ং আইনস্টাইনও অবাক হয়ে গিয়েছিলেন। আইনস্টাইন বহুদিন ধরে কোয়ান্টাম তত্ত্বের উপর কাজ করার পরও ম্যাথামেটিক্যালি তার সমাধান করা তার পক্ষেও কঠিন হয়ে উঠেছিল। বোস সেটি অনায়াসেই করে দেখিয়েছিলেন। সত্যেন্দ্রনাথের গবেষণার ফলে তেজস্ক্রিয় বা লেজার রশ্মির ব্যাখ্যা করার জন্য যে পরিসংখ্যান পদ্ধতি আবিষ্কৃত হয় তাকে বলা হয় বসু পরিসংখ্যান। ফোটন, আলোককণা, ডয়টেরন প্রভৃতি মৌলিক কণাগুলি বসু পরিসংখ্যান মেনে চলে বলে এগুলিকে বোসন কণা বলা হয়ে থাকে। কোয়ান্টাম মেকানিক্সের অর্ধেক কণার নাম এই বাঙালি বিজ্ঞানীর পদবীর সাথেই জড়িত। তার মধ্যে হিগস বোসন কণা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে গড পার্টিকেল বা ঈশ্বর কণাও বলা হয়ে থাকে। তাই সত্যেন্দ্রনাথ বোসকে ফাদার অফ গড পার্টিকেলও বলা হয়ে থাকে। বোসের এইসব কাজের উপর ভিত্তি করে বহু বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু সত্যেন্দ্রনাথ বোসের নাম 2 বার নোবেল প্রাইজের জন্য পাঠানো হলেও তা বিবেচিত হয়নি। যাই হোক, এর জন্য সত্যেন্দ্রনাথ বোসের একটুও আক্ষেপ ছিলেন না। তিনি তার নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিলেন। পদার্থের কণাগুলির সমষ্টিগত ধর্ম তাদের নিজের নিজের ধর্মের চেয়ে আলাদা। তাই কণাদের আচরণ স্পষ্টভাবে জানতে গেলে কোয়ান্টাম সংখ্যাতত্ত্ব বা বোস পরিসংখ্যান তত্ত্বের উপরই নির্ভর করতে হবে। আইনস্টাইন একক পরমাণু গ্যাসের ক্ষেত্রে বোস পরিসংখ্যান প্রয়োগ করে এই সংখ্যাতত্ত্বের পরিবর্ধন করায় পরবর্তীকালে নতুন গবেষণা পদ্ধতির নাম হয় বোস আইনস্টাইন সংখ্যায়ন বা বোস আইনস্টাইন কন্ডেনসেট। 1945 থেকে 1948 সাল অবধি ইন্ডিয়ান ফিজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন 1948 খ্রিস্টাব্দে এবং রাজ্যসভার মেম্বারও নির্বাচিত হন। 1954 সালে পদ্মবিভূষণে সম্মানে সম্মানিত করে ভারত সরকার। 1953 সাল থেকে 1955 সালের মধ্যে তিনি আইনস্টাইনের ইউনিফাইড ফিল্ড থিওরির ওপর 5টি পেপার পাবলিশ করেন। 1959 সালে সত্যেন বোসকে ন্যাশনাল প্রফেসর হিসাবে নিযুক্ত করা হয়। তবে কালের নিয়মে সবাইকেই একদিন থেমে যেতে হয়। সত্যেন্দ্রনাথ বসুকেও থামতে হয়েছিল 1974 সালের 4 ফেব্রুয়ারি। তিনি থেমে গেলেও তার কাজ ও তার প্রভাব আজও রয়ে গেছে। 2001 সালে নোবেল প্রাইজ পাওয়া প্রফেসর ভলগান কার্টেল বলেন, সত্যেন বোসের কাজ তার জীবনে নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। সত্যেন বোস তার কাজের মাধ্যমেই কোয়ান্টাম ফিজিক্সের এক নতুন দিশা প্রদান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার একমাত্র বিজ্ঞান ভিত্তিক বই বিশ্ব পরিচয় সত্যেন্দ্রনাথ বসুর নামে অলঙ্কৃত করেন। এইভাবেই সত্যেন্দ্রনাথ বোস আমাদের মনে চিরস্থায়ী হয়ে রয়ে গেছে। পরিশেষে একটি কথাই বলতে চাই, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি বিশেষ কোনো ব্যক্তি বা বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও লিখে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।